আমাদের মানব ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1917 রুশ বিপ্লব। আর এই রুশ বিপ্লবের ফলে বহু যুগের জার বা রাজতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে এবং এক নতুন ধরনের শাসন ব্যবস্থার সূচনা হয়, আর সেটি হলো সোশ্যালিস্ট বা কমিউনিস্ট শাসন ব্যবস্থা। কিন্তু যে কোনো সমাজে বড় ধরনের বিপ্লব হওয়ার পিছনে নিশ্চিত কিছু কারণ থাকে, তাই আজকে আমরা সেই রুশ বিপ্লবের প্রধান কারণগুলোকে আলোচনা করব। কিন্তু তার আগে চলুন আমরা এই বিপ্লবের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটকে জানার চেষ্টা করি। আমাদের গল্পটা শুরু হয় 19th সেঞ্চুরির রাশিয়াতে। সেই সময় রাশিয়াতে সেই বহু যুগের জার বা রাজতন্ত্র শাসন ব্যবস্থাই বজায় ছিল। কিন্তু আপনারা যদি বাকি পুরো ইউরোপে লক্ষ্য করেন তাহলে মূলত দু ধরনের শাসন ব্যবস্থা দেখতে পাবেন। একদিকে রয়েছে ফ্রান্সের মতো কমপ্লিটলি রিপাবলিক দেশ, অথবা অন্যদিকে ব্রিটেনের মতো পার্লামেন্টারি মোনার্কি। আরো একটু সহজ করে বলি, রিপাবলিক দেশ বলতে যেখানে মূলত জনগণ দ্বারা সরকারকে নির্বাচন করা হয়, মানে এই দেশগুলোতে সুপ্রিম পাওয়ার জনগণের হাতেই থাকে। অন্যদিকে পার্লামেন্টারি মোনার্কি বলতে বোঝায় যেখানে রাজা অবশ্যই থাকবে কিন্তু নাম মাত্রই, মানে এখানেও জনগণের হাতে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করার ক্ষমতা থাকে। কিন্তু অন্যদিকে রাশিয়াতে সেই পুরনো রাজতন্ত্র ব্যবস্থাই বজায় ছিল, যার কারণে তারা কোনো মতে পেরে উঠছিল না বাকি ইউরোপিয়ান দেশগুলোর সাথে। এছাড়াও তাদের দেশের জনগণের অবস্থাও অনেক খারাপ পর্যায়ে ছিল সার্ভডম ব্যবস্থার কারণে। এই সার্ভডমটার ব্যাপারে একটু বলে দিই, এটি একটি সামন্ততন্ত্র ব্যবস্থা যেখানে সাধারণ কৃষকরা জমি মালিকের হয়ে কৃতদাসের মতোই মজুরি খাটতো এবং এই সব কৃষকদের সার্ভস বলা হতো। এই সার্ভসদের মালিকের জমিতে অনেক পরিশ্রম করতে হতো এবং বিনিময়ে তাদের মালিক ছোট্ট একটা জমি তাদের দিত নিজের জন্য চাষ করতে, যার কারণে এই কৃষকদের অবস্থা অনেকটাই শোচনীয় ছিল। যদি 1861 সালে রাশিয়ান এম্পায়ার আলেকজান্ডার টু সার্ভডম ব্যবস্থার অবসান ঘটান, সত্যি আলেকজান্ডার টু এক মহান রাজা ছিলেন। প্রজাদের জন্য তিনি অনেক ভাবতেন, তাই না? সত্যিটা একদমই এরকমটা না। জমি মালিকদের কাছ থেকে অনেকগুলো জমি যদিও কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তার বদলে এই সাধারণ কৃষকদের আবার বহু ডিকেড ধরে অনেক টাকা পে করতে হতো। মানে জাস্ট ওই নামমাত্র সার্ভডম ব্যবস্থার অবসান ঘটে, কিন্তু এখনো এই সাধারণ কৃষকদের অবস্থা সেই আগের মতোই ছিল। এছাড়াও রাশিয়াতে শিল্প বিপ্লবের সূচনা অনেক দেরিতে হয়, মানে কোনোভাবেই তারা বাকি ইউরোপের সাথে মোকাবিলা করতে পারছিল না। কিছু কলকারখানা নিশ্চয়ই রাশিয়াতে গড়ে ওঠে, কিন্তু এই নতুন কলকারখানা গুলো আবার বাকি ইউরোপ দেশের ধনী মালিকের টাকায় তৈরি, তাই এই ফ্যাক্টরি ওয়ার্কারদেরও অবস্থা খুব একটা যে ভালো ছিল তেমনটাও না, কারণ এই বিদেশি মালিকরা রাশিয়াতে ইনভেস্ট করছে মুনাফা কামানোর জন্য, তাই তারা তাদের শ্রমিকদের অবস্থানে খুব একটা মাথা ঘামাতো না। তাহলে আমরা এটা তো বুঝতে পারছি রাশিয়ান সমাজের বেশিরভাগ মানুষের অবস্থাই একই রকম ছিল। আপনি সেই বড় বড় ফ্যাক্টরিতে কাজ করুন অথবা কৃষক হিসেবে জমিতে চাষবাস করুন, আপনার জীবনের কোনো উন্নতি ঘটছে না। এখন পর্যন্ত হয়তো আপনি নিজেও মেনে নেবেন আমাদের অবস্থা এরকমই থাকবে, তাহলে হয়তো রাশিয়াতেও কোনো ধরনের বিপ্লব দেখা দিত না। কিন্তু অলরেডি আমি বলেছি সেই সময় পর্যন্ত বাকি ইউরোপিয়ান দেশগুলো অনেক দ্রুত বাড়ছিল এবং মানুষেরা নবজাগরণের ফলে নতুন ভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এছাড়া ফ্রান্সের বিপ্লবের কথাও সবার মাঝে অলরেডি ছড়িয়ে পড়েছে, আর রাশিয়ানরাও তো এসব কিছু শুনতে পাচ্ছে, তাই না? এর ফলেই সাধারণ রাশিয়ানবাসীদের মনে বারুদ জমতে শুরু করে। শুধু তাদের একটু আগুন দরকার, যে আগুনে এই সমস্ত পুরনো ব্যবস্থা ছারখার হয়ে যাবে, আর এই আগুনটা হলো রুশ বিপ্লব। এই ধরনের আরো হিস্টোরিক্যাল ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা এবার এই রুশ বিপ্লবের মূল কারণগুলিকে আলোচনা করি। 22 জানুয়ারি 1905 সালে একদল নিরস্ত্র মানুষ, মহিলা এবং চিলড্রেন সহ ফাদার জর্জি গ্যাপনের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে জার নিকোলাস II এর কাছে একটি পেটিশন নিয়ে যাচ্ছিল যাতে জার তাদের ওয়ার্ক কন্ডিশনকে বেটার করে এবং আরো কিছু রিফর্ম আনা হয় সাধারণ মানুষের স্বার্থে। কিন্তু জারের ইম্পেরিয়াল গার্ড এই নিরস্ত্র মানুষদের উদ্দেশ্যে গুলি চালিয়ে দেয় এবং অনেকগুলো নিরীহ মানুষ এই দুর্ঘটনায় মারা যায় এবং এই ঘটনাটি ইতিহাসের পাতায় ব্লাডি সানডে নামে পরিচিত। এই ঘটনার কথা যখন সাধারণ মানুষের কানে আসে তখন পুরো রাশিয়াতে এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। ইভেন কিছু সোলজার্সরাও বিদ্রোহ করতে শুরু করে দেয়, মানে পুরো রাশিয়ার মানুষ
এখন জার নিকোলাস টু এর বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে দিয়েছে। এই সময়ই সমাজের বিভিন্ন স্তর থেকে আলাদা আলাদা গ্রুপ উঠে আসে, যাদের মূলত সোভিয়েতস বলা হতো, যাদের কাজ নিজেদের সেকশনের জন্য স্ট্রাইক কন্ডাক্ট করানো এবং নিজেদের ডিমান্ডকে তুলে ধরা। এসব ঘটনা দেখার পর নিকোলাস টু আন্দোলন থামানোর উদ্দেশ্যে একটি রিফর্ম ল আনেন, যার দ্বারা সাধারণ মানুষদের ফ্রি স্পিচ দেওয়া হয় এবং ডুমা গঠন করা হয়, মানে সে ব্রিটেনের মতোই পার্লামেন্টারি মোনার্কি। কিন্তু এখানে জারের কাছে অ্যাবসলিউট ভিটো পাওয়ার থাকবে এবং জার ইচ্ছা করলেই এটাকে বাতিলও করতে পারে যে কোনো সময়। মানে জাস্ট আবার সেই নাম মাত্রই মানুষের হাতে পাওয়ার থাকছে এবং অ্যাকচুয়াল পাওয়ার রাজার হাতে এখনো রয়েছে। কিন্তু ডুমার ফলে রাশিয়াতে একটা জিনিস অবশ্যই হয়, আর সেটি হলো বিভিন্ন পলিটিক্যাল পার্টির উত্থান। তাই বিভিন্ন ইতিহাসবিদদের মতে এই 1905-এর বিপ্লব অনেক ইম্পর্টেন্ট একটা বিপ্লব, কেননা এই বিপ্লবের মাধ্যমেই সাধারণ মানুষ নিজেদের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। তাই 1905-এর বিপ্লবকে 1917-এর ফাউন্ডেশন আমরা বলতে পারি। 1914 সালে দ্য গ্রেট ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হয়ে যায় এবং রাশিয়াও এই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলে জার্মানির বিরুদ্ধে। যদিও জার্মানি মিলিটারিলি অনেক একটা অ্যাডভান্স দেশ, তাই রাশিয়ান সোলজার্স বেশি মারা যায়। তাই নিজেদের সৈন্যদের আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যে নিকোলাস টুও ব্যাটল ফিল্ডে চলে যায়, তার ওয়াইফ কুইন আলেকজান্ডারের হাতে সমস্ত পাওয়ার দিয়ে। এবং সবচেয়ে মজাদার বিষয়টা হলো এই আলেকজান্ডার আবার রাসপুতিন নামের এক ব্যক্তির প্রেমে পড়েছিল এবং মেন পাওয়ার যদিও কুইনের হাতে থাকে, কিন্তু বলা হয় এই রাসপুতিনই সবকিছু কন্ট্রোল করত এবং আলেকজান্ডার একের পর এক ইলেক্টেড লেজিসলেটিভ মেম্বারদের সাসপেন্ড করতে শুরু করে দেয় এবং সাধারণ রাশিয়ানবাসীরাও আলেকজান্ডার এবং রাসপুতিনের অ্যাফেয়ার সম্পর্কে জেনে যায়। এবং এই সময় পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে নোবেলসরাও রাসপুতিনের হাত থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছিল এবং ফাইনালি 30 ডিসেম্বর 1916 সালে রাসপুতিনকে অ্যাসাসিনেট করে দেওয়া হয়। এই সময় পর্যন্ত রাশিয়ান রুলার সাধারণ জনগণের বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলে। একদিকে তারা প্রতিনিয়ত হাজার হাজার সোলজার্সকে যুদ্ধে হারাচ্ছে, অন্যদিকে দেশের মধ্যে ফুড ক্রাইসিসও দেখা যাচ্ছে, আর তারই সাথে রয়্যাল ফ্যামিলির এতগুলো স্ক্যান্ডালও সামনে আসছে, যার কারণে সাধারণ মানুষ আরো বড় ধরনের একটি রিফর্ম চাইছে। আর অলরেডি তারা 1905 সালের বিপ্লবের পর থেকে ভালোভাবেই জানে এটা কিভাবে সম্ভব। 8 মার্চ 1917 সালে ওয়ার্কিং ক্লাস মহিলাদের একটি দল ব্রেডের দাবিতে আন্দোলনে নামে এবং এরপর এই মহিলাদের সাথে আরো মানুষ জুড়তে শুরু করে। এর মধ্যে অনেক সোলজার্সরাও ছিল এবং ধীরে ধীরে এই বিদ্রোহীরা সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর 12 মার্চ সেই ডুমার দ্বারা একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। এরপর নিকোলাস টুকেও পদ ত্যাগ করতে হয় এবং এই অস্থায়ী সরকারের লিডার হয়ে ওঠে আলেকজান্ডার ক্যারেন্সকি এবং তিনি প্রমিস করেন সেই নিকোলাস টু এর মতোই ফ্রিডম অফ স্পিচ, ইকুয়ালিটি এবং ফ্রিডম অফ স্ট্রাইকের। কিন্তু এসবের মাঝে আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, এই বিদ্রোহটা তো মার্চে শুরু হয়, তাহলে এটাকে আমরা ফেব্রুয়ারি রেভলিউশন কেন বলি? অ্যাকচুয়ালি এই সময় পর্যন্ত রাশিয়াতে জুলিয়ান ক্যালেন্ডার ফলো করা হতো, তাই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই বিপ্লবটি শুরু হয় 23 ফেব্রুয়ারি, তাই এটিকে ফেব্রুয়ারি রেভলিউশন বলা হয়। চলুন আমরা আবার ফিরে যাই আমাদের মেন টপিকে। যদিও নতুন সরকার গঠন করা হয় এবং অনেকগুলো ফ্রিডমেরও প্রমিস করা হয়, কিন্তু আপনাদের আবারও মনে করিয়ে দিই এই বিপ্লবটি কিন্তু অন্য কারণে শুরু হয়েছিল, আর সেটি ছিল ফুড ক্রাইসিস। কিন্তু আলেকজান্ডারও ওয়ার্ল্ড ওয়ার 1-এ নিজেদের সোলজার্স পাঠাতে থাকে এবং দেশে খাবারের সমস্যা আরো বেড়ে যায়। এরপর পুরো দেশে খাবারের জন্য লুটপাট শুরু হয়ে যায় এবং আরো বেশি ভায়োলেন্স শুরু হয়। এরপর আরো একটি আন্দোলনের সূচনা হয়। এখন পর্যন্ত অস্থায়ী সরকার সাধারণ মানুষের কোনো আশাকে পূর্ণ করতে পারেনি এবং সাধারণ মানুষ আশার আলো খুঁজছিল এবং ফাইনালি সেই আশার আলো আসে তাদের মাঝে লেনিনের মাধ্যমে। লেনিন সাধারণ মানুষের সমস্ত দাবিকে স্বীকার করে এবং বলে তার বলশেভিক পার্টি সাধারণ মানুষের সমস্ত দাবিকে পূর্ণ করবে, যেমন ওয়ার্কারদের হাতে পাওয়ার, কৃষকদের হাতে জমি ট্রান্সফার করা এবং যুদ্ধ শেষ করা। এরপর 7 নভেম্বর 1917 সালে আলেকজান্ডারের সরকার ভেঙে যায়। এরপর বলশেভিক পার্টির লোক ইম্পর্টেন্ট জায়গাগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় এবং একটি নতুন সরকার গঠন করা হয়, যার লিডার হয় লেনিন। এবং ইতিহাসবিদদের মতে বলশেভিক রেভলিউশন বা অক্টোবর রেভলিউশন পুরোপুরি একটি শান্তিপূর্ণ বিপ্লব ছিল। যদিও এরপর রাশিয়ান জারের সোলজার্সরা এই সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু শেষে সোভিয়েতরাই জিতে যায়।
রাশিয়ান রেভলিউশন আমাদের শিক্ষা দেয় সাধারণ মানুষের ক্ষমতা সম্পর্কে। সাধারণ মানুষ ইচ্ছা করলে যে কোনো পাওয়ারফুল সরকারকে যে কোনো সময় ধ্বংস করতে পারে। তাই এই বিপ্লবটি মানব ইতিহাসের পাতায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে সর্বদাই থাকবে আর বহুকাল ধরে মানুষকে অনুপ্রেরণা দিতে থাকবে। ধন্যবাদ।